শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে হুঁশিয়ারি ট্রাম্পের। গভীর অবিশ্বাসকে বড় বাধা হিসেবে দেখছে তেহরান। আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান। যুদ্ধবিরতির পরও লেবাননে থামছে না ইসরায়েলি আগ্রাসন। 2 দিনের শতাধিক স্থাপনায় হামলা, বাস্তুচ্যুত লাখো মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ। ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি তাইওয়ানের। অস্ত্র বিক্রির অনুমোদন চূড়ান্ত হয়নি, জানালো মার্কিন প্রশাসন। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, কয়েকজন আটক। এবং স্থানীয় নির্বাচনে ভরাডুবির জেরে ব্রিটিশ সরকারে অসন্তোষ। প্রধানমন্ত্রীর পদে টিকে থাকার লড়াই স্টারমারের। অস্থিরতার মূলে সংসদীয় কাঠামো, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শান্তি চুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা জানিয়েছে ইরান। এই অবস্থায় আলোচনার মাধ্যমে দুই দেশকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার মতো দেশগুলো। শান্তি চুক্তি না হলে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের জন্য এখন সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। যদিও সাম্প্রতিক চীন সফরে ইরান ইস্যুতে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত দিতে পারেননি তিনি। এদিকে নয়াদিল্লিতে ব্রিক্স বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখনও আলোচনার জন্য প্রস্তুত, তবে পরস্পর বিরোধী বার্তা ও অতীত হামলার কারণে ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না ইরান। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধ শেষে নতুন ব্যবস্থাপনা কাঠামো আনার পরিকল্পনা করছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্র বলছে, ইরানি বন্দর অবরোধের মধ্যে অন্তত 78টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তন করতে হয়েছে। অন্যদিকে প্রণালী ব্যবহারে ফি আরোপ ও নিজস্ব তদারকির ইঙ্গিত দিয়েছে ইরান। এতে তেল সরবরাহ, জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে রাজনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। একই সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করে আঞ্চলিক স্থিতিশীলতা ও সংলাপের বিষয়ে আলোচনা করেছেন। ইসলামাবাদ এখনও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রে জ্বালানি ও মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে, আর ইরানি নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও নতুন সমঝোতায় পৌঁছানো এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও সম্ভাব্য টোল ব্যবস্থা ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র, উপসাগরের দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের দাবি করেছে ইরান, যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি মাস্কট। তবে ওয়াশিংটনের দাবি, হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে ওমান। এতে কূটনৈতিক চাপে পড়েছে উপসাগরের দেশটি। একই সঙ্গে নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। গেল 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর 10 সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে বন্ধ রয়েছে স্বাভাবিক জাহাজ চলাচল। এক সময় এই প্রণালী দিয়েই যেত বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের 5 ভাগের 1 ভাগ। এখন সেই পথ খোলার শর্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাশাপাশি প্রণালীর দক্ষিণ দিকে ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড মুসাদ্দাম অবস্থিত হয় অনিবার্যভাবে এই সংকটে জড়িয়ে পড়েছে দেশটিও। ভারতে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত, মাঝখানে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। তাই প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয় করছে তারা। জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে নিবন্ধনের পাশাপাশি ব্যারেল প্রতি প্রায় $1 হারে ফির দাবি ইরানের। তবে এই প্রণালী ঘিরে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ওমান। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজে কোনো ধরনের টোল বা ফি ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, ওমানও একই অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের মতে এমন ব্যবস্থা বৈশ্বিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি এ ধরনের পদক্ষেপে নৌ চলাচলে বাধা এলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে তারা।
চলমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে ওমান। ওমানের একদিকে ইরানের সঙ্গে ভৌগোলিকভাবে যুক্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কৌশলগত অংশীদার। এমন অবস্থায় হরমুজ ইস্যুতে দুপক্ষের চাপের মুখে পড়েছে ওমান। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ইরানের প্রস্তাবিত টোল ব্যবস্থা ও নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক হামলায় সৌদি আরব ও কাতারকে পাশে টানতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করেন সৌদি যুবরাজ সহ উপসাগরীয় নেতারা। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, ইরান যুদ্ধ উপসাগরীয় মিত্রদের মধ্যে ঐক্যের বদলে বিভাজন আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় এসেছে আবুধাবি। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে শুধু আঞ্চলিক উত্তেজনাই বাড়ায়নি, উপসাগরীয় মিত্রদের মধ্যেও তৈরি করেছে নতুন বিভাজন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়, গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই ইরানের বিরুদ্ধে সমন্বিত সামরিক জবাব দিতে সৌদি আরব ও কাতারকে চাপ দেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় নেতাদের সঙ্গে একাধিক ফোনালাপও করেন। তবে সৌদি আরব সহ অন্য দেশগুলো সেই প্রস্তাবে সাড়া দেয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়লে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে আমিরাত। দেশটিতে প্রায় 3000 ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার দাবি করা হয়েছে। পরবর্তীতে সৌদি আরব ও আমিরাত দুই দেশই ইরানের ওপর পাল্টা হামলা চালালেও তা ছিল আলাদা আলাদা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ উপসাগরীয় ঐক্য গড়ার পরিবর্তে রিয়াদ ও আবুধাবির মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় এসেছে আমিরাত। প্রতিবেদনের তথ্য অনুযায়ী যুদ্ধের মধ্যেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে আবুধাবি। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির দাবি, ইরানি হামলা ঠেকাতে আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল। যদিও যুদ্ধ চলাকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফরের দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে আবুধাবি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোয় নতুন সাইবার আতঙ্ক। একাধিক অঙ্গরাজ্যে গ্যাস স্টেশনের জ্বালানি ট্যাঙ্ক পর্যবেক্ষণ ব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনায় ইরান সমর্থিত হ্যাকারদের সন্দেহ করছে মার্কিন কর্মকর্তারা। যদিও এতে সরাসরি ক্ষয়ক্ষতি হয়নি, তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই তেহরানের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গ্যাস স্টেশনগুলোর জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কের মনিটরিং সিস্টেমে অনুপ্রবেশ করে ইরান ঘনিষ্ঠ হ্যাকাররা। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, হ্যাকাররা অনলাইনে উন্মুক্ত ও পাসওয়ার্ডবিহীন অটোমেটিক ট্যাঙ্ক গেজ বা এটিজি সিস্টেমে ঢুকে কিছু ডিসপ্লে রিডিং পরিবর্তন করলেও জ্বালানির প্রকৃত মাত্রা বদলাতে পারেনি। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের প্রবেশাধিকার ব্যবহার করে গ্যাস লিকের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আড়াল করা সম্ভব। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো বিস্ফোরণের তথ্য পাওয়া না গেলেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো কতটা ঝুঁকির মধ্যে রয়েছে তা আবারও সামনে এসেছে। তদন্তকারীরা বলছেন, অতীতে গ্যাস ট্যাঙ্ক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ইতিহাস থাকায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। যদিও পর্যাপ্ত ফরেনসিক প্রমাণ না থাকায় কে দায়ী তা শনাক্ত করা কঠিন বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় ইরান সমর্থিত হ্যাকারদের হামলার অভিযোগ তোলে ওয়াশিংটন। সাইবার নিরাপত্তা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই ইরানি হ্যাকার গোষ্ঠীগুলো তেল, গ্যাস, পানি ও পরিবহন খাতে দুর্বল সিস্টেম খুঁজে হামলা চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সাইবার তৎপরতা আরও দ্রুত ও আক্রমণাত্মক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের তেল গ্যাস স্থাপনা, পানি সরবরাহ ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এমনকি এফবিআই কর্মকর্তাদের ব্যক্তিগত ইমেইলেও হামলার অভিযোগ উঠেছে তেহরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কিছু জানায়নি ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8000 টাকার বেশি অফার।
যুদ্ধবিরতি মেয়াদ বাড়লেও স্বস্তি ফিরে পাচ্ছেন না বাস্তুচ্যুত লেবানিজরা। গোলার শব্দ, ড্রোন হামলা আর অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত পরিবারগুলো। বৈরুতের অস্থায়ী শিবিরের বাসিন্দারা বলছেন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেয়াদ বাড়লেও বাস্তবে শান্তির কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধবিরতি যেন থমকে আছে সাদা কাগজ আর আলোচনার টেবিলে। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমছে না উদ্বেগ। বৈরুতের অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়া দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে বাড়ছে হতাশা আর ক্ষোভ। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি আসলে কোনো চুক্তি নয়, বরং সাজানো নাটক। বাস্তবে পরিস্থিতি এখনও ভয়াবহ। এটি কোনো যুদ্ধবিরতি নয়, এটি একটি ষড়যন্ত্র কিংবা কোনো পরিকল্পিত অভিযান অথবা সাজানো নাটক। কিছুক্ষণ আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর নাবাতিয়ে ও আশপাশের এলাকায় গোলাবর্ষণ চলছে। তারা কোন যুদ্ধবিরতির কথা বলছে? এখানে কোনো যুদ্ধবিরতি নেই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আগামী ২ ও ৩ জুন দুই পক্ষের মধ্যে আবারও বৈঠক হবে। পাশাপাশি ২৯ মে থেকে পেন্টাগনের তত্ত্বাবধানে ইসরায়েল ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে আলাদা সামরিক আলোচনা শুরু হওয়ার কথাও রয়েছে। তবে হিজবুল্লাহ সরাসরি এই আলোচনার বিরোধিতা করছে এবং তারা আলোচনায় অংশ নেয়নি। যুদ্ধবিরতির মধ্যেও থামেনি পাল্টাপাল্টি হামলা। বৈরুতের ওয়াটারফ্রন্ট এলাকায় বাস্তুচ্যুতদের সহায়তায় কাজ করা সমাজকর্মী মারিও সেমান জানান, প্রতিদিনই গোলাবর্ষণ আর হামলার খবর আসছে। যদি হামলাই চলতে থাকে তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে যুদ্ধ বন্ধ হয়েছে? ক্যাম্পে থাকা পরিবারগুলোর একটাই দাবি, তারা নিজেদের ঘরে ফিরতে চায়। আমরা আশা করেছিলাম যুদ্ধবিরতি পুরো লেবানন জুড়ে কার্যকর হবে, বিশেষ করে দক্ষিণ লেবাননে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষিণে গোলাগুলি বন্ধ হওয়া, যাতে মানুষ স্বস্তি পায়, আবার সেখানে বসবাস শুরু করতে পারে। একই ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে বৈরুতের হামার স্ট্রিটের ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও। তারা এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। দক্ষিণ লেবাননে গোলাগুলি বন্ধ হওয়াটাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বাসিন্দারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকরের পরও নিহতের সংখ্যা ৪০০-র কাছাকাছি। তাই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরেও স্বস্তি পাচ্ছেন না বাস্তুচ্যুত লেবানিজরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ সামরিক নেতা ইজ আল দিন আল হাদ্দাদ নিহত হয়েছেন। মারা গেছেন তার পরিবারের সদস্যরাও। চলমান পরিস্থিতির মধ্যে নাকবা দিবস উপলক্ষে লন্ডনে হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শনিবার গাজা সিটির একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। আল হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি হামাসও নিশ্চিত করেছে। সংগঠনটি এই ঘটনাকে যুদ্ধবিরতির বিপজ্জনক ও নজিরবিহীন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। হামাসের দাবি, হামলায় আল হাদ্দাদের স্ত্রী, মেয়ে ও আরও কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও নিহত হয়েছেন। গাজার বাসিন্দাদের ভাষ্য, হামলায় পুরো এলাকা আগুনে পুড়ে যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। হামাসের মুখপাত্র হাজিম কাশেম বলেন, এই ঘটনার মাধ্যমে মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির সুষ্ঠু বাস্তবায়নে ব্যর্থতা প্রমাণ হয়েছে। এদিকে পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরেও অভিযান চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে অভিযান, গ্রেফতার এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও ঘটেছে। ধর্মীয় স্থাপনা ও বেসামরিক সম্পত্তিতে হামলার নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চলমান পরিস্থিতির মধ্যে নাকবা দিবস উপলক্ষে লন্ডনে হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন। যুদ্ধ বন্ধ ও গাজায় হামলা বন্ধের দাবি জানান তারা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল মিনুকিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তার নির্দেশে অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত ওই অভিযানটি পরিচালিত হয়েছে। এতে নিহত হন আবু বিলাল। ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযানের মাধ্যমে আইএসের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও কার্যক্রম মারাত্মক দুর্বল হয়ে পড়েছে, যদি এখনও কোনো মন্তব্য করেনি জঙ্গি সংগঠনটি। তাইওয়ানকে যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা না করার আহ্বান জানালেও স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রেসিডেন্ট লাই চিং-তের কার্যালয়। অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি
কৃতজ্ঞতা জানিয়েছে তাইপে। এদিকে অস্ত্র বিক্রি অনুমোদনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন ট্রাম্প। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তাইওয়ান ইস্যুতে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রাম্প বলেন, তাইওয়ানের স্বাধীনতা চান না এবং অঞ্চলটিতে উত্তেজনা কমাতে চান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতা নীতিও বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস জানিয়েছেন, তাইওয়ান নিয়ে ওয়াশিংটন কোনো নতুন প্রতিশ্রুতি দেয়নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র বর্তমান অবস্থান বজায় রাখতে চায় যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়। তবে তাইওয়ানের জন্য বড় অস্ত্র বিক্রির অনুমোদনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন ট্রাম্প। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের কার্যালয় বলছে, তাইওয়ান একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা ও অস্ত্র সহায়তার প্রশংসা করেছে। তাইপের দাবি, চীনের সামরিক তৎপরতাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি। চীন বরাবরই তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে আসছে। বেইজিংয়ের দাবি, তাইওয়ান চীনেরই অংশ এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করেও দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র চীনের এই কূটনৈতিক ভারসাম্যই এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন নিষেধাজ্ঞার জেরে তীব্র জ্বালানি সংকটে কিউবা। স্থবির হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ ও চিকিৎসা সেবা। চরম বিপাকে সাধারণ মানুষ। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি। জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ নিষিদ্ধ এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ করেছে দেশটির ছাত্র সংগঠনগুলো। এর মধ্যেই এই ঘটনার মূল হোতা রসায়নের এক অধ্যাপককে গ্রেফতার করেছে সিবিআই। ব্যাপক অনিয়মের মুখে আগামী 21 জুন পুনরায় এই পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানী নয়াদিল্লি। শনিবার প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এর সদস্যরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানান। ব্যারিকেডে চড়ে বিক্ষোভ করার পাশাপাশি প্রশ্ন ফাঁসের দায়ে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন তারা। দাবি তোলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চড়াও হয় পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জও করা হয়। বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটকও করা হয়। এদিকে প্রশ্ন ফাঁসের এই মহা কেলেঙ্কারি তদন্তে বড় সাফল্যের দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার মূল হোতা হিসেবে পুনের রসায়নের এক অধ্যাপক পিবি কুলকার্নিকে গ্রেফতার করা হয়েছে। এনটিএর পরীক্ষার প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার সুবাদে প্রশ্নপত্রে প্রবেশাধিকার ছিল তার। সেই সুযোগে পরীক্ষার আগেই নিজের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের খাতায় হুবহু প্রশ্ন ও উত্তর লিখে দেন তিনি, যা মূল প্রশ্নপত্রের সাথে হুবহু মিলে গেছে। এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত জয়পুর, গুরুগ্রাম, নাসিক সহ বিভিন্ন শহর থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। দেশজুড়ে একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে বিশেষ তদন্ত দল। দেশজুড়ে প্রায় 23 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ সংকটে পড়া এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের মুখে গত মঙ্গলবার পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তীব্র সমালোচনার মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগামী 21 জুন নতুন করে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছেন। পরীক্ষা কি তিথি ঘোষণা কিয়া है। শিউলি রোজা, সময় সংবাদ। 21 জুন কো দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জেরে কিয়ার স্টারমারের শাসনের ক্ষেত্রেও এই প্রশ্ন তুলছেন অনেকে। স্টারমার কি তার মেয়াদ শেষ করতে পারবেন নাকি আগেই ছাড়বেন ডাউনিং স্ট্রিট? বিশ্লেষকরা বলছেন, দেশটির রাজনৈতিক অস্থিরতার মূলে রয়েছে সংসদীয় কাঠামো। আবারও চরম রাজনৈতিক নাটকীয়তার দিকে যুক্তরাজ্যের 10 ডাউনিং স্ট্রিট। ঋষি সুনাকের পর বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এখন ক্ষমতা হারানোর ঝুঁকিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর দলের ভেতরেই শুরু হয়েছে প্রকাশ্য বিদ্রোহ। বিগত এক দশকে যেখানে 5 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদের মেয়াদ শেষ করার আগেই ক্ষমতাচ্যুত হয়েছেন, সেখানে স্টারমার কি পারবেন নিজের চেয়ার বাঁচাতে, নাকি ব্রিটেনের প্রধানমন্ত্রীদের মিউজিক্যাল চেয়ারের খেলায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি নাম?
ক্ষমতার রাজপ্রাসাদ 10 ডাউনিং স্ট্রিট, যা এখন রূপ নিয়েছে এক চরম অনিশ্চয়তার মঞ্চে। 2024 সালের জুলাইয়ে যে কিয়ার স্টারমার একচেটিয়া জয় নিয়ে ব্রিটেনের হাল ধরেছিলেন, মাত্র 2 বছরের মাথায় তার পায়ের নিচের মাটি এখন নড়বড়ে। চলতি মাসের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ঐতিহাসিক ভরাডুবি ডেকে এনেছে এই বিপর্যয়। জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় আর অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার শাস্তি ব্যালট বাক্সে দিয়েছেন ব্রিটিশ নাগরিকরা। নির্বাচনের হারের পর ঘরের ভেতরেই শুরু হয়েছে আগুন। স্টারমারের ওপর ক্ষুব্ধ হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। শুধু তাই নয়, দলের অন্তত 80 জন এমপি এখন সরাসরি দাবি তুলেছেন স্টারমারকে পদ ছাড়তে হবে। ব্রিটেনে মেয়াদ শেষ করার আগেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর এই ধারা নতুন কিছু নয়। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে গত 10 বছরে এই ভাগ্য বরণ করেছেন 5 জন প্রধানমন্ত্রী। ব্রেক্সিট ইস্যুতে ক্যামেরন ও থেরেসা মে, নৈতিক কেলেঙ্কারিতে বরিস জনসন, অর্থনৈতিক মিনি বাজেটের দায়ে মাত্র 49 দিনে লিজ ট্রাস এবং সর্বশেষ নির্বাচনে হেরে বিদায় নেন ঋষি সুনাক। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের এই রাজনৈতিক অস্থিরতার মূলে রয়েছে তাদের সংসদীয় কাঠামো। সেখানে প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখতে জনগণের সরাসরি ভোটের চেয়ে নিজ দলের এমপিদের সন্তুষ্ট রাখা বেশি জরুরি। আর ব্রেক্সিট কার্যকরের পর স্থায়ী অর্থনৈতিক মন্দা এই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, 10 ডাউনিং স্ট্রিটের দরজা কি কিয়ার স্টারমারের জন্য চিরতরে বন্ধ হতে চলেছে? দলের ভেতরের এই অনাস্থার ঝড় সামলে তিনি টিকে থাকবেন, নাকি ব্রিটেনের ইতিহাসে আরও একজন মেয়াদহীন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম লেখাবেন? তার উত্তর আগামী কয়েকদিনই মিলবে বলে মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রতিনিধি দল চীনের দেয়া সব উপহার, ফোন ও ব্যাজ ডাস্টবিনে ফেলে দিয়েছে, এমন দাবিতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ঘটনাটিকে নিরাপত্তা, আতঙ্ক আর কূটনৈতিক অবিশ্বাসের নাটকীয় উদাহরণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে যাচাই করে দেখা যাচ্ছে, ভাইরাল এই গল্পের বড় অংশই অনুমান, অতিরঞ্জন এবং অসম্পূর্ণ তথ্যের ওপর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন প্রতিনিধি দল এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই চীনের দেয়া স্মারক, ব্যাজ, অস্থায়ী ফোন এবং উপহার ফেলে দেয়। কিছু পোস্টে বলা হয়, পুরো প্রক্রিয়াটি নিরাপত্তা কর্মকর্তাদের তত্ত্বাবধানে করা হয় এবং প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি সাংবাদিকরাও এতে অংশ নেন। চীন থেকে কিছুই বিমানে তোলা হয়নি, এমন দাবিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই বর্ণনায় মূল উৎস মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট এবং হোয়াইট হাউস প্রেস পুলের সাংবাদিকদের নামে প্রচারিত কিছু যাচাইবিহীন উদ্ধৃতি। সবচেয়ে বেশি উদ্ধৃত হওয়া একটি বক্তব্য যুক্তরাষ্ট্রের সাংবাদিক এমিলি গুডিনের নামে ছড়ালেও সেটির কোনো সরকারি ট্রান্সক্রিপ্ট বা আনুষ্ঠানিক রেকর্ড পাওয়া যায়নি। এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত ছবি, ভিডিও বা সরকারি নথিও সামনে আসেনি, যা গণহারে উপহার ফেলে দেওয়ার ঘটনাটিকে প্রমাণ করে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক সফরে কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা অস্বাভাবিক নয়। বিশেষ করে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মতো শীর্ষ নেতাদের সফরে অস্থায়ী পরিচয়পত্র, নিয়ন্ত্রিত যোগাযোগ ডিভাইস এবং সীমিত ইলেকট্রনিক্স ব্যবহারের নিয়ম থাকে। সাইবার নজরদারি বা তথ্য চুরির আশঙ্কায় অনেক সময় বিদেশ সফরে নিরাপদ বা অস্থায়ী ডিভাইস ব্যবহার করা হয়। সফর শেষে এসব সামগ্রী ফেরত দেয়া বা বাতিল করার ঘটনাও নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সীমিত তথ্য, নিরাপত্তা প্রোটোকল এবং অনলাইন রাজনৈতিক ব্যাখ্যা মিলিয়েই ঘটনাটি অতিরঞ্জিত আকার পেয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ী। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ, প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া। জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট আর ওষুধের ঘাটতিতে ভয়াবহ চাপের মুখে কিউবা। সরকার বলছে, মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির পরিবহন, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাত স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে বিমান ভূপাতিতের অভিযোগে মামলার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে ওয়াশিংটন, হাভানার মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। কিউবা জুড়ে বাড়ছে জ্বালানির সংকট নিয়ে জন অসন্তোষ। সরকার নতুন পরিবর্তনশীল জ্বালানি মূল্য চালুর ঘোষণা দিলেও বাস্তবে কিভাবে তা কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না সাধারণ মানুষ।
গেল 2 সপ্তাহ ধরে রাজধানী হাভানার রাষ্ট্রীয় গ্যাস স্টেশনগুলোতে প্রায় উধাও জ্বালানি। সরকার বলছে চলমান মার্কিন অবরোধ ও জ্বালানি আমদানিতে বাধার কারণেই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে স্থবির হয়ে পড়েছে ব্যক্তিগত যানবাহন ব্যবহার থেকে শুরু করে পরিবহন খাত। বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে সংকট ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন 20 ঘন্টার বেশি বিদ্যুৎহীন থাকছেন অনেক বাসিন্দা। কোথাও কোথাও টানা 24 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। পরিস্থিতির প্রতিবাদে হাভানার রাস্তায় বিক্ষোভও করেন সাধারণ মানুষ। জাতিসংঘ সতর্ক করেছে জ্বালানি, বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা তীব্র চাপে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি অস্ত্রোপচার, ল্যাব সেবা, রক্ত সংরক্ষণ, টিকাদান এবং মাতৃসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে 1 লাখের বেশি রোগীর অস্ত্রোপচার বিলম্বিত হয়েছে, যাদের মধ্যে 11,000-এর বেশি শিশু রয়েছে। কেমোথেরাপি ও রেডিওথেরাপির হাজারো রোগী চিকিৎসা ঝুঁকিতে আছেন। একই সঙ্গে গর্ভবতী নারী ও নবজাতক সেবাও হুমকির মুখে। এর মধ্যেই নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে 1996 সালে মানবিক সহায়তা সংস্থার একটি বিমান ভূপাতিতের ঘটনায় কাস্ট্রোর বিরুদ্ধে মামলা করা হতে পারে। তবে কিউবানরা একে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিতে সরকার পরিবর্তনের চাপ দিয়ে আসছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতা গ্রহণের পর প্রথম জেলা সফরে প্রশাসনিক বৈঠকে তিনি জানান, আগের সরকার পুলিশকে সঠিকভাবে কাজ করতে দেয়নি। এদিকে বিজেপির বিরুদ্ধে দলীয় সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে জেলা সফর শুরু করেছে তৃণমূলের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতা গ্রহণের পর প্রথম জেলা সফরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে এই বৈঠকে রাজ্য পুলিশ ছাড়াও ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে বিগত মমতা সরকারের পুলিশের সমালোচনা করেন শুভেন্দু। বলেন, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে তার সরকার। পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছিল। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। জেলা সফরের আগে নিউ টাউনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাসায় যান শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে বিজেপির অন্যতম আইকন ছিলেন এই অভিনেতা। এদিন শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন মিঠুন। এদিকে ভোট পরবর্তী সহিংসতায় ঘরছাড়া নেতাকর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে জেলায় জেলায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, নির্বাচনে জয়লাভের পর নির্বিচারে তাদের অফিস ভাঙচুর ও দখল করেছে বিজেপি সমর্থকরা। শুক্রবারই দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে বৈঠক করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন। একই সঙ্গে জেলায় জেলায় দলের আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশও দেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার দিল্লির মানেক্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামাবাদকে এমন কড়া বার্তা দেন তিনি। অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে, এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের মদদ দেয়া ও ভারতের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখে তাহলে তারা মানচিত্রে থাকবে নাকি ইতিহাস হয়ে যাবে সে বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। গত বছর পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত। প্রায় 88 ঘন্টা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ আফ্রিকার ডারবানে নজরুল খালাসি নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুলের বাড়ি শরীয়তপুর জেলার চন্দ্রপুর ইউনিয়নের চরগাজীপুরে। 15 মে শুক্রবার ডারবান শহরের অদূরে ফিনিক্স নামক জায়গায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী গুলিতে প্রাণ হারান এই রেমিটেন্স যোদ্ধা। তবে কী কারণে এই মর্মান্তিক হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।
মৃত নজরুল খালাসি দীর্ঘদিন যাবৎ দেশটির ডারবান শহরে ব্যবসা করে আসছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া বইছে বাংলাদেশি কমিউনিটিতে। লাশ পুলিশের হেফাজতে রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় থানায় মামলা হয়েছে। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন এই নেতার খোঁজ খবর নিতে গেলে সাংবাদিকদের এ তথ্য জানান তার স্ত্রী আফরোজা আব্বাস। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা আসনের এমপি ও বিএনপি নেতা মির্জা আব্বাস। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। প্রিয় নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন মালয়েশিয়ায় থাকা দলীয় নেতাকর্মীরা। হুইলচেয়ারে বসে হাসি মুখেই তাদের সঙ্গে কথাও বলছেন মির্জা আব্বাস। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 10-12 দিন হয়েছে সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। প্রথম থেকে ওনাকে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে আফরোজা আব্বাস জানান তার শারীরিক অবস্থা আগের চেয়েও অনেক বেশি স্থিতিশীল, তবে এখনও রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। প্রতিনিয়ত কথা বলছে সবার সাথে যে তোমরা ভালো থেকো, দোয়া করো আমার জন্য। দেশের মানুষের সাথে কথা বলছে এবং আসলেই তো মানুষজন যে এতটা ভালোবাসে বুঝতে পারিনি আসলে আগে। মির্জা আব্বাসের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন সাবেক এই মন্ত্রী। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। থাইল্যান্ডের ব্যাংককে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রেনে সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাচাথেউই জেলার মাক্কাস্তান স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ইতালির উত্তরাঞ্চলীয় শহর মোদেনায় জনতার ভিড়ে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনই গাড়ির চালককে ধরে ফেলে, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় মেয়র জানিয়েছেন 30 বছর বয়সী ওই চালক গাড়িটি একটি দোকানের কাঁচ ভেঙে ফেললে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এ সময় এক পথচারীকে ছুরি দিয়ে আহত করে সে। দেখছেন আন্তর্জাতিক সময়। নাইজেরিয়ার বর্নো অঙ্গরাজ্যে 3টি স্কুল থেকে 50 জনের বেশি শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অঙ্গরাজ্যের মুসা শহরে গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুল, মুসা সেন্ট্রাল প্রাইমারি স্কুল এবং সাবেব প্রাইমারি স্কুলে হামলা চালায় অস্ত্রধারীরা। অপহৃত শিশুদের বেশিরভাগের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা। গুলি শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। একটি স্কুলের প্রধান শিক্ষক জানান হামলাকারীরা শ্রেণীকক্ষে ঢুকে অন্তত 34 জন শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে যায়। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে বৈঠকে বসছে ফিফা এবং ইরান ফুটবল ফেডারেশন। তুরস্কের ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফ স্টোম্যাট। রয়টার্সের বরাত দিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে ও সব শঙ্কা দূর করাই এ বৈঠকের লক্ষ্য। ফিফা মহাসচিব জানান ইরান বিশ্বকাপে খেলবে এবং এ বিষয়ে তারা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, এরপরে উত্তর আমেরিকায় বসছে ফুটবলের মহোৎসব। তবে মাঠের খেলা শুরুর আগে বিশ্বকাপ ঘিরে সৃষ্টি হয় বড় এক ভূরাজনৈতিক সংকট, যার কেন্দ্রে ইরান জাতীয় ফুটবল দল।
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে চলছে আলোচনা, তবে পরিস্থিতি কিছুটা জটিল রূপ নেয় সম্প্রতি। IRGCর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজকে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার ভিসা দিতে অস্বীকৃতি জানায় কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই IRGCকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করায় ইরানি প্রতিনিধিদের দেশ দুটিতে প্রবেশাধিকার নিয়ে তৈরি হয় আইনি জটিলতা। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানায় তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, যোগ্যতা অর্জন করেই ইরান বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কোনো ফুটবলার বা কর্মকর্তাকে বাধা দেয়া হলে বিশ্বকাপের গ্রহণযোগ্যতাই নষ্ট হবে। নিজেদের অবস্থানে অটল থাকে ইরান। শেষ পর্যন্ত তাদের সামনে নতি স্বীকার করতে হচ্ছে ফিফাকেও। ইরানের বিশ্বকাপ কেন্দ্রিক অচলাবস্থা নিরসনে ইস্তাম্বুলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ফিফা সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রোম। রাজনৈতিক বৈরিতা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় তার কোনো আপত্তি নেই। আর ফিফা কর্তারাও দিচ্ছেন শতভাগ নিশ্চয়তা। ফিফা সভাপতি স্পষ্ট করে বলেছেন, ইরান বিশ্বকাপে খেলবে, তারা খেলবে, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আর এটি নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ইরান ফুটবল দলকে দেয়া হয় রাজস্বিক বিদায় সংবর্ধনা। গেল সপ্তাহে রাজধানী তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব স্কয়ারে জড়ো হন হাজারো সমর্থক। জাতীয় দলকে শুভকামনা জানাতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং দেশটির ক্রীড়া কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তুরস্কে প্রস্তুতি চলবে ইরান ফুটবল দলের। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নিজেদের বেস ক্যাম্পে যাওয়ার কথা ইরানের। সব ঠিক থাকলে আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ইরানের বিশ্বকাপ মিশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে হুঁশিয়ারি ট্রাম্পের। গভীর অবিশ্বাসকে বড় বাধা হিসেবে দেখছে তেহরান। আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান। যুদ্ধবিরতির পরও লেবাননে থামছে না ইসরায়েলি আগ্রাসন। 2 দিনে শতাধিক স্থাপনায় হামলা, বাস্তুচ্যুত লাখো মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ। এবং ট্রাম্পের সতর্ক বার্তার পরেও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি তাইওয়ানের। অস্ত্র বিক্রি অনুমোদন চূড়ান্ত হয়নি জানালো মার্কিন প্রশাসন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।